টাইমস পাবলিক স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে পঞ্চম শ্রেণীর সকল শিক্ষার্থী বন্ধুদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে যে ক্লাসটি নিয়ে আলোচনা করব সেই ক্লাসটির ইতিমধ্যে তোমরা কিন্তু স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছ। তোমাদের আজকে আলোচনার বিষয় হচ্ছে প্রাথমিক গণিত। সুতরাং তোমরা সকলে তোমাদের প্রাথমিক গণিত যে বইটি রয়েছে সেই বইটি এবং তার সাথে খাতা, কলম এবং প্রয়োজনীয় অন্যান্য সামগ্রীগুলো নিয়ে আমার ক্লাসের সামনে বসে পড়ো। আশা করছি তোমরা এতক্ষণে তোমাদের প্রয়োজনীয় যে সামগ্রীগুলো রয়েছে সেগুলো নিয়ে আমার ক্লাসের সামনে বসেছ। বন্ধুরা, তাহলে চলো আজকে আমরা প্রাথমিক গণিতের যে অধ্যায়টি নিয়ে আলোচনা করব সেই অধ্যায়টি একটু দেখে নিই। দেখো বন্ধুরা, আজকে তোমাদের যে অধ্যায়টি রয়েছে আলোচনা করার মতো সেটি হচ্ছে তৃতীয় অধ্যায় এবং তার বিষয় হচ্ছে চার প্রক্রিয়া সম্পর্কিত সমস্যাবলী। বন্ধুরা, এই অধ্যায়ের এই অঙ্কগুলি করার জন্য আমাদের কিছু নিয়ম আছে, যে নিয়মগুলি আমাদের জানা প্রয়োজন। তাহলে চলো আমরা চলে যাই সেই নিয়মগুলো কি কি একটু দেখি। দেখো, আমাদের যে নিয়মটি জানতে হচ্ছে সেটা হলো বন্ধনী ব্যবহারের নিয়ম। কারণ হচ্ছে এই অঙ্কগুলির মধ্যে আমাদের অনেকগুলো হিসাব নিকাশ করতে হবে, যেমন যোগ, বিয়োগ, গুণ, ভাগ, এই সকল বিষয় নিয়ে যেহেতু আমাদের এই অঙ্কগুলো করতে হচ্ছে, সেই ক্ষেত্রে আমাদের অবশ্যই এই অঙ্কগুলোর মধ্যে বন্ধনের ব্যবহার থাকবে। সেই ক্ষেত্রে আমরা এই বন্ধনীগুলো এবং আমাদের এই অঙ্কগুলি করার যে নিয়ম আছে সেই নিয়মগুলো একটু দেখে নিই। বন্ধুরা দেখো, প্রথমত যে বিষয়টা বলছে বন্ধনী ব্যবহারের নিয়ম, এবং এখানে বলছে যে বাম থেকে ডান দিকে হিসাব করি, মানে আমাদের যে অঙ্কটি রয়েছে এই অঙ্কটির হিসাব যখন আমরা করবো তখন অবশ্যই সেটা বাম দিক থেকে শুরু করবো এবং বাম থেকে ধীরে ধীরে করতে করতে আমরা ডানের দিকে অগ্রসর হব। এবং দ্বিতীয় পর্যায়ে দেখো এখানে বলেছে প্রথমে ভাগ, তারপর গুণ এবং সর্বশেষে যোগ ও বিয়োগ করি। বন্ধুরা, তাহলে তোমরা এতক্ষণ বুঝতে পেরেছো যে আমাদের যে অঙ্কটি থাকবে সেই অঙ্কটির মধ্যে যে টার্মসগুলো আছে, মানে যে যে ভাগগুলো রয়েছে, মানে সেখানে দেখো প্রথমে ভাগের কাজ করব, তারপর কি গুণের কাজ করব, তারপর যোগের, তারপর এবং সর্বশেষে বিয়োগের কাজ করব। এবার দেখো কি বলছে, যে যদি অঙ্কের মধ্যে বন্ধনী থাকে তাহলে সেক্ষেত্রে বন্ধনীর ভিতরের গুলো আগে গণনা করব। হ্যাঁ, ঠিক আছে। এবং প্রথমে প্রথম বন্ধনী এবং পরে দ্বিতীয় বন্ধনী এবং তারপর তৃতীয় বন্ধনী কাজ করি। মানে বিষয়টা হচ্ছে এরকম যে একটা অঙ্কের মধ্যে যদি আমাদের কি হয় যে অনেকগুলো বন্ধনী, যেমন প্রথম বন্ধনী, দ্বিতীয় বন্ধনী, তৃতীয় বন্ধনী, এই তিনটা বন্ধনী থাকে, তাহলে সেই ক্ষেত্রে আমরা কি করব, প্রথমত আগে বন্ধনের কাজ করব। বন্ধনের ভিতরে যে যোগ, বিয়োগ, গুণ, ভাগগুলো থাকবে সেগুলো আমরা কাজ করব এবং অবশ্যই বন্ধনের কাজ করার ক্ষেত্রে যেটা আমরা প্রথমে প্রাধান্য দেবো সেগুলো আগে প্রথম বন্ধনের কাজ করব, তারপর দ্বিতীয় বন্ধনী এবং তারপরে তৃতীয় বন্ধনের কাজ করব। তাহলে বন্ধুরা, আশা করছি আমরা এই এতক্ষণে এই যে আমাদের এই চার প্রক্রিয়া সম্পর্কিত যে সমস্যাগুলি, এগুলো সমাধানের জন্য যে নিয়মগুলো আছে সেই নিয়মগুলো আমরা জানতে পেরেছি। তাহলে চলো আমরা এখন পরবর্তীতে চলে যাই আমাদের অঙ্কগুলোতে। তো প্রথমত আমি যে বিষয়টা বলবো বন্ধুরা, তোমরা সকলে তোমাদের বইয়ে 19 নম্বর যে পৃষ্ঠাটাই রয়েছে সেই পৃষ্ঠাটি বের করো। চলো বন্ধুরা, তাহলে আমরা 19 নম্বর পৃষ্ঠায় কি আছে একটু দেখে নিই। দেখো, 19 নম্বর পৃষ্ঠায় তোমাদের রয়েছে হিসাব করো, 1 নম্বর দিয়ে রয়েছে হিসাব করো। এই যে টপিকসটা বলেছে এর মধ্যে দেখো আমাদের 5টি অঙ্ক দেওয়া আছে, 1 2 3 4 5, 5টি অঙ্ক দেওয়া আছে। তো বন্ধুরা, এই যে 5টি অঙ্ক আছে তার মধ্যে থেকে আমরা আজকে এই 3 নম্বর যে অঙ্কটি রয়েছে 3 নম্বর অঙ্কটি আমরা করব। চলো বন্ধুরা, তাহলে এই 3 নম্বর অঙ্কটি করতে গেলে আমাদের কি করতে হবে সেই বিষয়গুলো একটু দেখি। তো সর্বপ্রথম কি করব, আমরা এই 3 নম্বর অঙ্কটিকে তোমাদের খাতায় তুলে ফেলবো, এইভাবে তুলে ফেলবো। বন্ধুরা, আশা করছি তোমরা এতক্ষণে এই অঙ্কটি তোমাদের খাতায় তুলে ফেলেছো। তো বন্ধুরা, খাতায় একটু মনোযোগ সহকারে তোমাদের এই অঙ্কটি দেখো যে অঙ্কটিতে কি কি বলেছে এবং কি কি করতে হবে আমাদের। তো প্রথমত আগে দেখি অঙ্কটি আমাদেরকে কি বলেছে, যে দ্বিতীয় বন্ধনী, প্রথম বন্ধনী 8 গুণ 8 বিয়োগ 7 গুণ 9, প্রথম বন্ধনী বন্ধ করেছি এবং গুণ দিয়ে 40 বিয়োগ 6, আবার দ্বিতীয় বন্ধনী বন্ধ করা হয়েছে ভাগ 17। তাহলে বন্ধুরা দেখো, এই অঙ্কটির মধ্যে আমাদের কি কি রয়েছে। এই অঙ্কটির মধ্যে দেখো দুটি বন্ধনী প্রথমত দেখতে পাচ্ছি আমরা, প্রথম বন্ধনী এবং দ্বিতীয় বন্ধনী। তাহলে আমরা একটু আগে যে অঙ্ক করার যে নিয়মগুলো দেখেছিলাম সেখানে বলেছিলাম কি আগে আমরা বন্ধনের কাজ করব। তো সেই ক্ষেত্রে বন্ধনের কাজ করতে গেলেও আমাদের প্রথমে লিখতে হবে কি সমান সমান দিতে হবে। এখন দেখো, বন্ধনের কাজ তো প্রথমে করবোই, কিন্তু বন্ধনের মধ্যে আবার কোন বন্ধনের কাজ করবো সেটাও আমাদেরকে জানতে হবে। তাহলে আমরা জেনেছি কিন্তু যে প্রথমে আমরা কোন বন্ধনের কাজ করব, প্রথম বন্ধনের কাজ করবো, তাই তো। তাহলে সেই ক্ষেত্রে আমরা কি করছি, এখানে দ্বিতীয় বন্ধনী এবং প্রথম বন্ধনী দুটি আগে লিখে ফেলছি। বন্ধুরা, আমরা দেখো লিখে ফেললাম। এখন দেখো, তো প্রথম বন্ধনীর মধ্যে আমরা যে কাজটি করব, আমরা যে হিসাবটা করব তার মধ্যে আমরা
আমাদের যে নিয়মগুলো ছিল তার মধ্যে এই একটা কথা ছিল, সেটা কি ছিল, প্রথমে ভাগ, তারপর গুণ, তারপর যোগ, তারপরে বিয়োগ, এইভাবে আমরা করে আসবো। তো বন্ধুরা আমাদের প্রথম বন্ধনের মধ্যে কোনো জায়গায় ভাগ দেখতে পাচ্ছি আমরা? না, নেই। তাহলে যেহেতু ভাগ নিতে না, আমাদের এখানে ভাগে কোনো কাজ করতে হচ্ছে না। পরবর্তী দেখি আমাদের কি আছে, গুণ আছে, তাই না? গুণ কিন্তু আমাদের এখানে আছে, তাহলে আমাদের অবশ্যই গুণের কাজ করতে হবে। তো চলো দেখি গুণের কাজের মধ্যে প্রথমত কি আছে, 8 এবং 8 গুণ অবস্থা। তাহলে 8 আর 8 গুণ করতে হবে আমাদেরকে। তাহলে 8 আর 8 গুণ করলে বন্ধুরা কি হয়, আমরা একটু সবাই একটু চেষ্টা করি। দেখো 8 এবং 8, আমরা যদি 8 এর ঘরের নামতা সবাই জানি, তাই না? 8 এর ঘরের নামতা যদি আমরা 8 এবং 8 এর ঘরের নামতার হিসেবে যদি আমরা করি, তাহলে দেখো 8 আর 8 এর সঙ্গে গুণ করলে কিন্তু হয় কত, 64। 64 আমরা লিখে ফেলছি এখানে। তারপর দেখো কি রয়েছে এখানে, বিয়োগ রয়েছে, আমরা এখানে বিয়োগটাকে লিখে ফেললাম। এখন দেখো পরবর্তী পার্টে দেখো আবার দেওয়া আছে 7 গুণ 9, মানে আবারটা গুণের কাজ আছে। তাহলে আমাদের কিন্তু 7 এবং 9 কে আবার এখানটায় কি করতে হচ্ছে, গুণ করতে হচ্ছে। তো 7 আর 9 যদি আমরা গুণ করি বন্ধুরা, আমরা কিন্তু সবাই 7 এর ঘরের নামতাও জানি, তাই না? তো 7 এর ঘরের নামতা যদি যেহেতু জানি, তাহলে সেই ক্ষেত্রে 7 আর 9 গুণ করলে কত হয় বন্ধুরা, 7 9 হচ্ছে 63। তাহলে 63 আমরা লিখে ফেলছি বন্ধুরা, দেখো 63 লিখে ফেললাম। তাহলে প্রথম বন্ধনীর মোটামুটি গুণের কাজ কিন্তু আমরা শেষ করে ফেলেছি। তাহলে আমরা প্রথম বন্ধনীটাকে এখানে আমরা বন্ধ করে দিচ্ছি, দেখো বন্ধ করে দিলাম। এখন দেখো যেহেতু আমরা প্রথম বন্ধনের কাজই আগে করছি, তাহলে আমরা তো এই পরের কাজগুলো এখন করবো না, তাই না? তাহলে পরে যে কাজগুলো আছে, অঙ্কগুলো আছে, সেগুলো আমরা পুরোপুরি হুবহুভাবে এখানে তুলে ফেললাম, দেখো তুলে ফেলেছি, তাই না? তাহলে দেখো আমাদের প্রথম লাইনের কাজ কিন্তু শেষ। এবার পরের লাইনে আমরা কাজ শুরু করার প্রথমে কি করছি, প্রথমে কি সমান চিহ্ন দিয়ে দিচ্ছি। বন্ধুরা এক্ষেত্রে আমি আরেকবার তোমাদের বলছি যে দ্বিতীয় বন্ধনীর কাজ যেহেতু আমরা এখন করবো না, আমরা প্রথম বন্ধনীর কাজ করি, তাহলে সেক্ষেত্রে আমি দ্বিতীয় বন্ধনী আপনাকে লিখে ফেলছি। কিন্তু দেখো তো যে আমরা এখানে যে প্রথম বন্ধনীর এখন কাজ করব, প্রথম বন্ধনী 64 থেকে 63কে বিয়োগ দিব, তাই না? এই 64 থেকে 63কে যখন আমরা বিয়োগ দিচ্ছি, তখন যে সংখ্যাটা পেয়ে যাচ্ছে, তারপরে কি আমাদের এই প্রথম বন্ধনীর কোনো কাজ থাকছে? না, থাকছে না। যেহেতু আমাদের প্রথম বন্ধনীর আর কোনো কাজ থাকছে না, সেক্ষেত্রে আমরা প্রথম বন্ধনী কিন্তু এখানটাই শেষ হয়ে যাচ্ছে। তো সেই ক্ষেত্রে আমরা প্রথম বন্ধনী আর লিখছি না। আমরা তাহলে কি করছি, এখানে 64 থেকে সরাসরি 63কে বিয়োগ দিচ্ছি। দেখো 64 থেকে 63কে যদি আমরা বিয়োগ দিই, 4 থেকে 3 বাদ দিলে কত হয়, 1 হয়। তাহলে আমরা 1 লিখে ফেললাম। কিন্তু 6 থেকে 6 বিয়োগ দিলে 0 হয়। 0 তো আর আমাদের লেখার প্রয়োজন পড়ছে না। তাহলে আমরা পেয়ে গেলাম 64 থেকে 63 বিয়োগ করলে কত হয়, 1। তাহলে আমরা 1 কিন্তু লিখে ফেলেছি বন্ধুরা। তাহলে দেখো, তাহলে আমাদের প্রথম বন্ধনীর কাজ কিন্তু এখানে শেষ হয়ে গেল। তাহলে এই লাইনে কিন্তু আমাদের আর কোনো কাজ করার মতো নেই, কারণ আমরা প্রথম বন্ধনীর কাজটুকুই করব। তাহলে পরবর্তী যে অংশটুকু আছে, সেই অংশটুকু আমরা হুবহু এখানে লিখে ফেললাম বন্ধুরা। তাহলে দেখো এখন আমরা পরের লাইনে কাজ করব। পরের লাইনে আমরা কি করব বন্ধুরা, পরের লাইনে কাজ করার শুরুতেই আমাদের কি করতে হবে, আগে একটা সমান চিহ্ন দিয়ে নিতে হবে। সমান চিহ্ন দিয়ে নিলাম। এখন দেখো এই লাইনের মধ্যে, দেখো এই লাইনের মধ্যে আমাদের কি কোন বন্ধনী রয়েছে, দ্বিতীয় বন্ধনী রয়েছে। তাহলে আমাদের অবশ্যই দ্বিতীয় বন্ধনীর আগে কাজ করতে হবে। তো দ্বিতীয় বন্ধনীর কাজ করতে গিয়ে আমরা আগে দেখবো যে এখানে যোগ আছে নাকি গুণ আছে নাকি বিয়োগ আছে, যে ইয়েগুলো আছে সেগুলো আগে দেখবো। তা আমাদের নিয়ম অনুসারে কি প্রথমে ভাগের কাজ। তা আমাদের এখানে কোন ভাগ আছে বন্ধুরা, ভাগ কিন্তু নেই। তাহলে তারপরে কি গুণ। তাহলে দেখো তো গুণ আছে কিনা, হ্যাঁ গুণ রয়েছে, তাই না? দেখো 1 গুণ 40 এই অংশটুকু আছে। তো যেহেতু আমরা এখানে দ্বিতীয় বন্ধনীর কাজ করছি, তাহলে আগে একটা দ্বিতীয় বন্ধনী শুরু করে নিলাম। শুরু করে নিয়ে দেখো 1 আর 40কে গুণ করলে আমাদের কত হচ্ছে বন্ধুরা, 40। তাই 40 লিখে ফেললাম। দেখো 40 লিখে ফেললাম। এখন দেখো এখানটায় আমাদের এই গুণের কাজ শেষ, এখানে কিন্তু আর কোনো গুণ নেই, তাই না? তাহলে এই বন্ধনীর মধ্যে আর কোনো গুণ নেই। তাহলে আমরা এই যে বিয়োগ 6 যে আছে, বিয়োগ 6, এবং যেহেতু আমরা এই পরবর্তী আর কোনো কাজ করছি না, সেক্ষেত্রে আমরা পুরো বিষয়টিকে এখানে হুবহু তুলে ফেলছি বন্ধুরা। দেখো তুলে ফেললাম। এখন দেখো পরের লাইনে আমরা কি করব, এই যে দ্বিতীয় বন্ধনী আছে, সেই দ্বিতীয় বন্ধনীর কাজটুকু এখানে কমপ্লিট করবো। সেক্ষেত্রে আমরা কি করছি, প্রথমে একটি সমান চিহ্ন দিয়ে নিচ্ছি। এখন দেখো এখানে 40 থেকে 6কে বিয়োগ করলে দ্বিতীয় বন্ধনীর মধ্যে কি আর কোনো কাজ থাকে বন্ধুরা, না। যেহেতু দ্বিতীয় বন্ধনীর মধ্যে আমাদের আর কোনো কাজ থাকে না, সেই ক্ষেত্রে আমরা কিন্তু দ্বিতীয় বন্ধনী আর এখানটায় লিখছি না। সরাসরি আমরা 40 থেকে যদি 6কে বিয়োগ দিই বন্ধুরা, কত হয়, হিসেব করো তো। এখানে কত আছে, এখানে আছে 10, মানে এখানে 0 আছে। 0 থেকে যদি 6কে বিয়োগ দেওয়া যাবে, যাবে না। সেক্ষেত্রে আমরা কি করছি, এখানে গেছে কত, 40, দশকের পরে 40 আছে। 40 থেকে আমরা যদি 1 দশক নিয়ে নিই, 4 দশক থেকে যদি 1 দশক নিই, তাহলে কত হচ্ছে 10। 10 থেকে যদি 6কে বিয়োগ দিই, তাহলে কত হয় 4। আচ্ছা, তাহলে আমরা যদি এখানে 10 থেকে 6কে বিয়োগ দিলে যে 4 পাই, আর এখানে তো 1 দশক আগেই নিয়ে নিচ্ছি, তাহলে এখানে কত হচ্ছে 3 দশক আছে। 3 দশক আর তাহলে 3 এবং 4, তাহলে কত হচ্ছে বন্ধুরা, 40 থেকে 6কে বিয়োগ দিলে আমরা পাচ্ছি কত, 34। তাহলে আমরা এখানে 34 লিখে ফেলছি। দেখো 34 লিখে ফেললাম।
এখন দেখো আমাদের দ্বিতীয় বন্ধনের কিন্তু পুরোপুরি কাজ শেষ হয়ে গেল এখানে। তাহলে দ্বিতীয় বন্ধনের বাইরে আমাদের কি আছে, ভাগ আছে 17। তাহলে ভাগ 17কে আমরা এখানে সরাসরি লিখে ফেলছি। এখন দেখো তাহলে বন্ধুরা, তাহলে আমাদের এখন এই লাইনের মধ্যে কি কাজ আছে, যে 17 দিয়ে 34কে ভাগ করতে হবে, তাই তো? তো বন্ধুরা 17 দিয়ে যদি আমরা 34কে ভাগ দিই, তাহলে আমরা একটু যদি দেখি 17 একে কত হয়, 17 হয়। 17কে যদি 2 দিয়ে গুণ করা হয় তাহলে কত হয়, 17 2 34 হয়। তাহলে বন্ধুরা দেখো, তাহলে 17 দিয়ে যদি আমরা 34কে ভাগ করি তাহলে কত হচ্ছে, এখানে ভাগফল 2 হচ্ছে। তাহলে আমরা কি করব, এখানে সমান সমান দিয়ে 17 দিয়ে 34কে আমরা দেখো ভাগ করে কি হচ্ছে, তাহলে 2। তাহলে আমরা এখানে 2 কে 2 লিখে দিচ্ছি। তাহলে আমাদের এই প্রশ্নের উত্তর হিসেবে কত পাচ্ছি বন্ধুরা, আমরা এই প্রশ্নের উত্তর হিসেবে পাচ্ছি আমরা কত, 2, তাই তো? আচ্ছা, তাহলে আমার মনে হয় যে আমরা এই মুহূর্তে এই অঙ্কটি যেভাবে করেছি, তাহলে এখানে আরও কিন্তু কিছু অঙ্ক দেওয়া আছে, তাই না কি? যে 1 নম্বর যে হিসাব করো যে অংশটা আছে, এই অংশের মধ্যে টোটাল 5টা অঙ্ক দেওয়া ছিল। 5টার মধ্যে আমরা 3 নম্বর অঙ্কটি করে ফেললাম। 3 নম্বর অঙ্কের মধ্যে আমরা যে নিয়মগুলো শিখেছি, যেভাবে অঙ্কগুলো করলাম, আশা করছি এই নিয়মটাই যদি আমরা বাসায় বসে অনুশীলন করি তাহলে কি পারবো, তাহলে পরবর্তী যে আরও এখানে যে 4টি অঙ্ক দেওয়া আছে সেগুলো করতে পারবো। তাহলে বন্ধুরা অবশ্যই এই নিয়মটাকে অনুসরণ করে বাসায় তোমরা এই বাকি 4টি অঙ্ককেও অনুশীলন করবে। আশা করছি তোমরা সবাই পারবে। আর তারপর যদি না কোনো জায়গায় যদি একটু সমস্যা হয়, না পারো, সেটা লিখে রাখবে। স্কুল খোলার পরে টিচারের সঙ্গে কথা বললে অবশ্যই তোমাকে সেই সমাধানটা করে দেওয়া হবে। কেমন? তাহলে চলো বন্ধুরা, এরপরে কি আছে সেটা আমরা একটু দেখি। দেখো এরপরে আমাদের দেখো 2 থেকে 4 এখানে 3টি প্রশ্ন দেওয়া আছে, তাই না? তোমাদের বইয়েও কিন্তু একদম হুবহু এই 3টি প্রশ্ন আছে, তাই তো? দেখো এই 3টি প্রশ্নের মধ্যে আমরা এখন যে অঙ্কটি করব সেটি হচ্ছে নম্বর 2। দেখো 2 নম্বর অঙ্কটি দেখো কি বলছে, 12টি প্লেট এবং 20টি কাপের মূল্য একত্রে 3920 টাকা। একটি কাপের মূল্য 145 টাকা। একটি প্লেটের মূল্য কত? বন্ধুরা দেখো, তাহলে এখানে আমাদের 12টি প্লেট ও 20টি কাপের মূল্য একত্রে দেওয়া আছে, একটি কাপের মূল্যও দেওয়া আছে, আমাদেরকে বের করতে বলা হচ্ছে একটি প্লেটের মূল্য। তাহলে চলো আমরা এই অঙ্কটি করে ফেলি। কীভাবে অঙ্কটি করতে হয় দেখি। দেখো প্রথমে আমরা কী করছি, অঙ্কটিকে তুলে ফেলছি। দেখো অঙ্কটি তুলে ফেলেছি। তো বন্ধুরা এখন একটু মনোযোগ সহকারে দেখো, যেহেতু আমাদের এই জায়গায় একটি কাপের মূল্য দেওয়া আছে, তাই নাকি? তাহলে আমরা তো এখান থেকে 20টি কাপের মূল্য বের করতেই পারি, তাই না? তো এই অঙ্কটি করার জন্য প্রথমত আমরা কি করছি, সমাধান লিখে ফেলছি। দেখো সমাধান লিখে ফেললাম। এখন আমরা প্রথমত কি করব, এই 20টি কাপের মূল্যকে বের করব। বন্ধুরা 20টি কাপের মূল্য বের করার জন্য আমরা প্রথমে কি করছি, লিখছি যে একটি কাপের মূল্য 145 টাকা, ঠিক আছে? এবং এর পাশাপাশি নিচে লিখছি দেখো 20টি কাপের মূল্য দিয়ে কি করছি, সমান চিহ্ন দিয়ে প্রথম বন্ধনীর মধ্যে 145কে নিয়ে গুণ হিসেবে কত করছি, 20কে নিচ্ছি। দেখো আমরা এই অংশটুকু করলাম, তাই না? এখন দেখো 20কে যদি আমরা 20 দিয়ে যদি আমরা 145কে গুণ করি তাহলে কত হয়, এই বিষয়টা আমাদেরকে বের করতে হবে। তো চলো তাহলে আমরা একটু রাফ করে দেখি, ঠিক আছে? প্রথমে আমরা 145কে লিখলাম, তারপরে আমরা নিচে 20কে লিখলাম। এখন আমরা কি করব, এটাকে গুণ করব। দেখো গুণ করি। তাহলে গুণ করতে গিয়ে আমরা প্রথমে দেখো নিচে যে 20 আছে, 20-এর প্রথমে এককের ঘরে আছে 0, তাই নাকি? তাহলে এই যে 0 দিয়ে যদি আমরা কোনো সংখ্যাকে গুণ করি, বন্ধুরা আগে জেনে নিই যে 0 দিয়ে কোনো সংখ্যাকে গুণ করলে কি হয়, 0 হয়। তাহলে সেই ক্ষেত্রে আমাদের এই ক্ষেত্রে কি হবে, 0 দিয়ে যদি আমরা 5কে গুণ করি তাহলে কত হবে, 0 হবে। তাহলে 0 লিখে ফেললাম। আবার 0 দিয়ে 4কে গুণ করলাম, কত হবে, 0 হবে, লিখে ফেললাম। আবার 0 দিয়ে 1কে গুণ করলে কত হবে, 0 হবে, লিখে ফেললাম। এখন দেখো তাহলে আমরা 0 দিয়ে 145কে গুণ করে সব 0 পেয়েছি, তাই না? তাহলে এখন আমরা 2 দিয়ে 145কে গুণ করব। তো চলো 2 দিয়ে 145কে গুণ করে দেখি কী হবে। প্রথমে 2 যেহেতু দশকের ঘরে আছে, তাহলে এখানে এককের ঘরে কী হচ্ছে, একটা ক্রস চিহ্ন দিয়ে দিচ্ছি, হ্যাঁ, আর একটা গুণ চিহ্ন দিয়ে দিচ্ছি। দেখো এখন কি হচ্ছে, এই যে 2 দিয়ে আমরা 5কে কী করছি, গুণ করছি। 2 দিয়ে যদি 5কে গুণ করি কত হবে বন্ধুরা, 5 2 তোমার কী হয়, 5 আর 1-এ 5, আর 5 2-এ 10। 5 2 যদি 10 হয়, 10-এর কি আমরা 10 এখানে পুরোপুরি লিখতে পারবো না, তাহলে কি লিখবো, এখানে 10-এর 0 লিখছি বন্ধুরা। তাহলে কি হচ্ছে, হাতে 1 থাকছে, তাই তো? এবার 4 দিয়ে যদি 2কে গুণ করি বন্ধু কত হচ্ছে, দেখো তো, দেখো 2 আর 4-এ গুণ করে দেখি কত হচ্ছে, 2 1-এ 2, 2 2-এ 4, 2 3-এ 6, আর 2 আর 4-এ 2 4-এ হচ্ছে 8। এই 8-এর সঙ্গে হাতে আমাদের কিন্তু আগের 1 ছিল, তাই না? তো 2 4-এ যখন 8 হলো, 8-এর সঙ্গে 1 যোগ করলাম, যোগ করলে কত হয় বন্ধুরা, দেখো 8 আর 1-এ যোগ করলে হচ্ছে 9, তাহলে 9 লিখে ফেলছি।
তাহলে দেখো এখন 2 আর 1 গুণ করলে কত হয় বন্ধুরা? 2 আর 1 গুণ করলে হচ্ছে 2, লিখে ফেললাম 2। এখন তাহলে আমরা এই যে সংখ্যাগুলো পেয়েছি এই সংখ্যাগুলোকে যোগ করবো বন্ধুরা। দেখো যোগ করে দেখি, শূন্য নিচে শূন্যই থাকবে, এখানে শূন্য আর এই শূন্য, যদি দুইটা শূন্যকে যোগ করে তাহলে আমাদের শূন্যই হচ্ছে, তাহলে শূন্য লিখে ফেললাম। এখন দেখো উপরে শূন্য নিচে 9, তাই না? তো 9 এর সঙ্গে শূন্য যোগ করলে কত হয়? 9 হয়, তাহলে আমরা এখানে 9 লিখে ফেললাম। আবার দেখো এখানে শুধু 2 আছে, উপরে কিন্তু কোনো সংখ্যা নেই, যেহেতু শুধু 2 আছে তাহলে 2 এর সঙ্গে যদি কোনো কিছু যোগ করার মতো তাহলে সরাসরি 2 বসিয়ে দিলাম। তাহলে দেখো আমাদের 145কে যদি 20 দিয়ে গুণ করি তাহলে আমাদের গুণফল বের হচ্ছে কত? 2900। তাহলে আমাদের কাঙ্ক্ষিত গুণফল কিন্তু 2900 আমরা পেয়ে গেছি। তাহলে আমাদের এখানে এই যে 20টি কাপের মূল্য হিসেবে সমান সমান দিয়ে দেখো সমান চিহ্ন দিয়ে আমরা কি লিখছি? 2900 টাকা। দেখো 2900 টাকা আমরা পেয়ে গেলাম 20টি কাপের মূল্য, তাই তো? তাহলে দেখো আমরা কিন্তু এই যে প্রথম যে লাইনটি ছিল, দেখো 12টি প্লেট ও 20টি কাপের মূল্য একত্রে 3920 টাকা, তার মধ্যে থেকে 20টি কাপের মূল্য কিন্তু আমরা পেয়ে গেলাম 2900 টাকা। তাহলে এখন আমরা এখানে থেকে বের করে যদি আমরা 12টি প্লেটের মূল্যটাকে বের করতে চাই তাহলে কি করতে হবে বন্ধুরা? তাহলে প্রথমত আগে আমরা এই লাইনটা লিখে ফেলছি, দেখো 12টি প্লেট ও 20টি কাপের মূল্য একত্রে 3920 টাকা, এটা লাইনটা লিখে ফেললাম। কিন্তু আমাদের এখন বের করতে হবে কত, কি বের করতে হবে? 12টি প্লেটের মূল্য বের করতে হবে। 12টি প্লেটের মূল্য বের করতে গেলে কি করতে হবে? এই যে 20টি কাপের মূল্যকে আমরা এইখান থেকে বিয়োগ দেব, ঠিক আছে? সেই ক্ষেত্রে আমরা এখানে লিখে ফেলছি 20টি কাপের মূল্য দিয়ে 2900 টাকা লিখে ফেললাম। এখন আমরা এই 3920 থেকে 2900কে আমরা কি করব? বিয়োগ করব। তাহলে বিয়োগ করে দেখি, দেখো বিয়োগ করতে গেলে বিয়োগ করে আমরা কি বের করবো? বিয়োগ হিসেবে আমরা পাবো কি? 12টি প্লেটের মূল্য পাবো, তাই তো? তাহলে এখানে আমরা 12টি প্লেটের মূল্য লিখে রাখি। এখন দেখো আমরা এটা বিয়োগ করছি বন্ধুরা। দেখো 0 থেকে যদি 0কে বিয়োগ করি কত হয় বন্ধুরা? 0, তাহলে 0 লিখে ফেললাম। দেখো 2 থেকে 0কে বিয়োগ করলে কত হবে? 2 হবে, 2ও লিখে ফেলছি। 9 থেকে যদি 9কে বিয়োগ করি বন্ধুরা কত হয়? 0, ঠিক আছে, 0 লিখে ফেললাম। এবার দেখো 3 থেকে যদি 2কে বিয়োগ করি কত হয় বন্ধুরা? 3 থেকে 2 বিয়োগ করলে 1 হয়, ঠিক আছে, 1 লিখে ফেলছি। তাহলে দেখো আমরা 12টি প্লেটের মূল্য কত? 1020 টাকা কিন্তু পেয়ে গেলাম। কটা পেয়ে গেলাম? দেখো 12টি প্লেটের মূল্য 1020 টাকা। তাহলে বন্ধুরা এখন আমরা যদি দেখি যে আমরা এখান থেকে 12টি প্লেটের মূল্য পেয়ে গেছি, তাই তো? আমাদের প্রশ্নে কিন্তু চেয়েছে কি একটি প্লেটের মূল্য কত, তাই না? তো যেহেতু আমরা 12টি প্লেটের মূল্য পেয়েছি তাহলে এখন একটি প্লেটের মূল্য খুব সহজেই বের করতে পারবো না? কি করতে হবে বলো তো? হ্যাঁ, ভাগ করতে হবে। তো তাহলে আমরা ভাগ করব কি হবে? ভাগ করব কাকে? অবশ্যই এই যে 1020কে 12 দিয়ে ভাগ করবো, তাই তো? তাহলে দেখি আমরা একটি প্লেটের মূল্য লিখে ফেলি। একটি প্লেটের মূল্য দিয়ে কি করব? ভাগ, মানে প্রথম বন্ধনী দিয়ে 1020 লিখে তার সঙ্গে ভাগ হিসেবে 12কে দিয়ে প্রথম বন্ধনী টাকা লিখে ফেললাম, ঠিক আছে? তাহলে এখন 12 দিয়ে 1020কে যদি আমরা ভাগ করতে চাই সেটা রাফ কি হয় একটু দেখি। প্রথমে 12 লিখলাম, দেখো প্রথমে 12 লিখে নিলাম, তারপর ভাগ দিয়ে কি করছি এখানে 1020কে লিখলাম। দেখো বন্ধুরা যদি একটু দেখো 12 দিয়ে কি 10কে ভাগ করা যায়? 12 দিয়ে কিন্তু 10কে ভাগ করা যায় না, যেহেতু 10 ছোট সংখ্যা। তো সেক্ষেত্রে আমরা 12 দিয়ে সরাসরি 102কে ভাগ করবো। কতকে ভাগ করবো? 102কে ভাগ করবো। তো এই 102কে ভাগ করতে গেলে কি করতে হবে বন্ধুরা? দেখো প্রথমে 12 ঘরের নাম তো আশা করছি তোমরা সকলেই জানো। তাহলে আমি তোমাদেরকে ক্রমান্বয়ে সব না বলে আমরা একটু কাছাকাছি যেখানে আছে সেখানে চলে যাই, কেমন? দেখো 12 8-এ কত হয়? 12 8-এ হয় 96। আর 12 9-এ কত হয় বন্ধুরা? 12 9-এ হয় 108। ঠিকই ধরেছো, 108। তো বন্ধুরা দেখো যেহেতু 12 9-এ 108 হয়, 108 সংখ্যাটা কিন্তু 102-এর থেকে অনেক বড়, তাই না? 102-এর থেকে বড়। তো সেক্ষেত্রে আমরা তো এই 12 9-কে নিতে পারবো না, তাই না? তাহলে আমাদেরকে কি নিতে হচ্ছে? 12 8-এ 96, সেটা নিতে হচ্ছে। তাহলে প্রথমে আমরা 8 নিয়ে নিচ্ছি এবং এখানে 96 লিখে নিচ্ছি। হ্যাঁ, তাহলে বন্ধুরা এখন 102 থেকে 96কে আমরা কি করব? বিয়োগ করব। দেখো বিয়োগ করতে যাই একটু দেখি, লক্ষ্য করি। দেখো 2 থেকে 6কে কি বিয়োগ করা যায় বন্ধুরা? যায় না, কারণ কি 2 ছোট 6 বড়। তো 2 থেকে কিন্তু 6কে বিয়োগ করা যায় না, সেক্ষেত্রে আমরা কি করব? এই পাশের যে ঘর থেকে সেখানে 1 দশক নেব, এই তো। এখন প্রশ্ন আসতে পারে যে পাশের ঘরে তো স্যার 1 দশক কীভাবে নেব? পাশের ঘরে তো আছে 0, তাই না? তো বন্ধুরা দেখো 0 যেহেতু আছে তাহলে পাশের ঘরে, দেখো পাশের ঘর থেকে আমরা 0তে যদি 1 দশক নিই তাহলে কত হবে? দেখো পাশের ঘর থেকে যদি আমরা 1 দশক নিই 0-র সঙ্গে তাহলে কত হয়? তাহলে তো এখন 10 হচ্ছে, তাই তো? তাই না? তাহলে এখানে যেহেতু তখন আমাদের 1 দশক হয়ে গেল, তখন এখান থেকে যদি আমরা এখন 1 দশকটাকে এখানে নিয়ে নিই
এই 1 দশক থেকে যদি 1 নিয়ে নিই তাহলে কত হচ্ছে, দেখো তো 1 দশক নিয়ে লিখে কত হচ্ছে, 12 হয়ে যাচ্ছে। তাহলে 12 থেকে যদি আমরা এখন 6 কে বিয়োগ করি কত হয় বন্ধুরা, 12 থেকে 6 কে বিয়োগ করলে হয় 6। ঠিক আছে, 6 লিখে ফেললাম। এখন দেখো এখানে কিন্তু আমরা 1 দশক বানিয়েছিলাম, 1 দশক থেকে 1 নিয়ে নিয়েছিলাম, তাই তো। তাহলে এখন এখানে কত আছে, এখন কিন্তু আছে এখানে 9, তাই না। তাহলে এই 9 থেকে যদি আমরা এখন 9 কে বিয়োগ করি তাহলে কত হয় বন্ধুরা, 9 থেকে 9 কে বিয়োগ করলে হয় 0। বন্ধুরা আমরা হয়তো বা জানি যে কোনো সংখ্যার সামনে যদি আমরা 0 লিখি সেই 0কে কিন্তু আমরা গণনা করি না, তাই না। যেহেতু আমরা 0কে গণনা করি না সেক্ষেত্রে আমরা এখানে কিন্তু 0 আর লিখবো না। এখন দেখো তো 12 দিয়ে কি 6 কে ভাগ করা যায়, যায় না, কারণ কি 12 বড় 6 হলো ছোট। তাহলে সেক্ষেত্রে আমাদের কিন্তু এখানে আরেকটি 0 আছে, তাই না। তো সেই 0টাকে আমরা এখানে নিচে নামিয়ে নিলাম। দেখো তো এই 0টা নিচে নামিয়ে নেওয়াতে এখানে কত হলো, এখন হলো ওটা 60। তো 60কে আমরা কি এখন 12 দিয়ে ভাগ করতে পারি, হ্যাঁ পারি। তাহলে চলো দেখি 12 দিয়ে যদি 60কে ভাগ করি কত হয়। দেখো বন্ধুরা আমি কিন্তু আবারও তোমাদেরকে বলছি 12 ঘরের নাম তো তোমরা সকলেই জানো, তাই না। কিন্তু আমি তোমাদের ক্রমান্বয়ে সব বলছি না, আমি কাছাকাছি কিছু বলছি। দেখো 4 12 কত হয়, 48 হয়, আর 5 12 60 হয়। তো দেখো 5 12 যেহেতু 60 হয় তাহলে সেক্ষেত্রে আমরা সরাসরি এখানে 5 নিয়ে নিচ্ছি এবং 5 12 আমাদের এখানে কত হচ্ছে 60। তাহলে 60 লিখে ফেললাম। তাহলে এখন যদি 60 থেকে আমরা 60কে বিয়োগ করি তাহলে কত হয় বন্ধুরা, 0, তাই নাকি। 60 থেকে 60কে বিয়োগ করলে 0 হয়। তাহলে আমাদের কাঙ্ক্ষিত ভাগফল কত দাঁড়ালো, 85। তাহলে বন্ধুরা তাহলে আমরা কিন্তু আমাদের উত্তরটি প্রায় পেয়ে গেছি। দেখো তাহলে 12 দিয়ে 1020কে ভাগ করলে আমরা পাচ্ছি কত, 85 টাকা। দেখো 85 টাকা পেয়েছি। তাহলে আমাদের এই প্রশ্নে কিন্তু বলেছিল একটি প্লেটের মূল্য কত, আমরা কিন্তু একটি প্লেটের মূল্য বের করে ফেলেছি। একটি প্লেটের মূল্য কত, 85 টাকা। তাহলে উত্তর কত হচ্ছে আমাদের 85 টাকা। তাহলে বন্ধুরা আশা করছি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছো এবং তোমরা বাসায় সবাই আমার মতো করে চেষ্টা করেছো। তাহলে আমরা ঠিক একই রকমের নিয়মে আরও কিছু অঙ্ক অনুশীলনে আছে, অনুশীলনীতে তোমরা একটু চেষ্টা করবে, আশা করছি তোমরা পারবে। তাহলে চলো আমরা দেখি পরবর্তীতে আরও কিছু অঙ্ক করব। কী অঙ্ক করা যায় পরবর্তীতে আমরা একটু দেখি, কেমন। দেখো পরবর্তীতে দেখো এখানে আমাদের 5 থেকে 7 এই 3টি অঙ্ক এখানে দেওয়া রয়েছে। এই 3টি অঙ্কের মধ্যে আমরা এখন 7 নম্বর যে অঙ্কটি আছে, দেখো 7 নম্বর যে অঙ্কটি আছে সেই অঙ্কটি করবো। 7 নম্বর অঙ্কটি বলা হয়েছে, দেখো জালাল সাহেবের মাসিক বেতন 8,765 টাকা। প্রতি মাসে তিনি 3,225 টাকা বাড়ি ভাড়া এবং 4,850 টাকা অন্যান্য জিনিস ক্রয়ে খরচ করেন। অবশিষ্ট টাকা তিনি ব্যাংকে জমা রাখেন। তিনি 8 মাসে কত টাকা জমা করেন। বন্ধুরা দেখো প্রশ্নের মধ্যে উত্তর হিসেবে চেয়েছে তিনি 8 মাসে কত টাকা জমা করেন। তাহলে চলো এই অঙ্কটি কীভাবে করা যায় আমরা একটু দেখি। প্রথমে আমরা অঙ্কটি তুলে ফেলি। দেখো অঙ্কটি আমরা তুলে ফেলেছি। তো এই অঙ্কটির মধ্যে আমি আবারও একটু বলি। দেখো বলেছে জালাল সাহেবের মাসিক বেতন কিন্তু আমরা পেয়ে গেছি, মাসিক বেতন সে কত টাকা পায় সেটা আমরা জানি। এরা কত, 8,765 টাকা। এবং তার প্রতি মাসে খরচ হয় হলো কি, বাড়ি ভাড়া বাবদ হয় 3,225 টাকা এবং তার অন্যান্য জিনিসের ক্রয় করে খরচ করে হলো 4,850 টাকা। তাহলে এখন আমাদেরকে প্রথমত যেটা করতে হবে তার মাসিক মোট কত খরচ হয়, তাই না। কারণ মোট খরচ না হলে তো আমরা বুঝতে পারবো না তার মাসিক কত টাকা সে তার উপকৃত থাকে, তাই তো। তাহলে আমরা মোট খরচটা বের করার জন্য তাহলে আমরা কী করব, সমাধান দিয়ে লিখবো হলো যে জালাল সাহেবের মাসিক বেতন 8,765 টাকা, এটা আমরা লিখেছি। এখন আমরা কী করবো, সে প্রতি মাসে বাড়ি ভাড়া অন্য জিনিস ক্রয় খরচ করেন কত টাকা সেটা আমরা এখানে লিখছি। দেখো প্রথমে সমান দিয়ে প্রথম বন্ধনী দিচ্ছি, দিয়ে লিখছি 3,225 টাকা যোগ 4,850 টাকা, প্রথম বন্ধনী ক্লোজ করে টাকা। ঠিক আছে, এখন আমরা এটাকে যোগ করব। তো যোগের ক্ষেত্রে তোমরা যদি একটু দেখো এখানে কত বলছে, দেখো 5-এর সঙ্গে যদি 0কে যোগ করি কত হয় বন্ধুরা, 5 হয়। 2-এর সঙ্গে যদি বন্ধুরা আমি বলছি, দেখো আমরা এখানে যোগ করবো, সেই যোগটার সঙ্গে সঙ্গে তোমরা কিন্তু খাতায় লিখবে, তাহলে আমাদের করতে আরও সহজ হয়ে যাবে বিষয়টা। দেখো 5-এর সঙ্গে 0 যোগ করে আমরা পেয়েছি কত, 5, এবং 2-এর সঙ্গে 5 যোগ করলে কত হয় বন্ধুরা, 7। 3-এর সঙ্গে 2-এর সঙ্গে যদি 8 যোগ করি কত হয় বন্ধুরা, 2-এর সঙ্গে 8 যোগ করলে হচ্ছে 10। 10-এর কিন্তু পুরোপুরি আমরা লিখতে পারি না, তাই না। তো সেই ক্ষেত্রে আমরা কি লিখছি, 0 লিখছি, আর হাতে থাকছে কত, 1।
4 আর 3 যদি যোগ করি কত হয় বন্ধুরা? 4 আর 3 যোগ করলে হচ্ছে 7, আর আগের হাতে যে 1 ছিল সেই 1 কে যদি যোগ করে দিলে কত হচ্ছে বন্ধুরা? 8। তাহলে আমাদের উত্তর কিন্তু হবে কত? 8075 টাকা। তাহলে দেখো তো দেখি 8075 টাকা বের হচ্ছে কিনা। হ্যাঁ দেখো 8075 টাকায় কিন্তু আমাদের উত্তর হিসেবে বের হয়েছে। তাহলে প্রতি মাসে তিনি মোট খরচ কত করছেন দেখো তো? 8075 টাকা সে মোট খরচ করছে। তাহলে বন্ধুরা, তাহলে এখন আমরা কিন্তু এখানে থেকে যেটা পেয়েছি, তার মাসিক বেতনটাও পেয়েছি, তার মাসে মোট খরচটাও পেয়েছি। তাহলে এখন আমরা কি করব? তিনি ব্যাংকে কত টাকা জমা করেন সেটা পাবো, তাই তো? সেটা বের করতে গেলে আমাদের কি করতে হবে? আমাদেরকে এই মাসিক বেতন থেকে মাসিক যে খরচটা আছে সেই খরচটাকে বিয়োগ করতে হবে, তাই তো? তাহলে চলো দেখি আমরা এটা কেমন করে হচ্ছে। দেখো, যে প্রতি মাসে তিনি ব্যাংকে জমা করেন দিয়ে কি হচ্ছে সমান দিয়ে প্রথম বন্ধনীর মধ্যে আমরা কি করছি? প্রথমে 8765 টাকাকে লিখছি, এর সঙ্গে বিয়োগ দিয়ে কি করছি? 8075 কে বন্ধনীর ভিতরে রেখে আমরা টাকা লিখলাম, কেমন? এখন দেখো আমরা যদি এই যে 8765 থেকে 8075 কে বিয়োগ দিই তাহলে কত হয় বন্ধুরা সেটা একটু দেখবো আমরা। তো সেটা দেখার জন্য প্রথমত আমি বারবার করে বলছি, দেখো আমি এখানে বিয়োগ করবো মুখে মুখে, তোমরা কিন্তু খাতায় অবশ্যই লিখবে, কেমন? দেখো প্রথমে 5 থেকে যদি আমি 5কে বিয়োগ দিই বন্ধুরা কত হয়? 0 হয়, ঠিক আছে? তাহলে 0 লিখে ফেলো। এখন দেখো 6 থেকে কি 7কে বিয়োগ করা যায় বন্ধুরা? 6 থেকে কিন্তু 7কে বিয়োগ করা যায় না, কারণ 6 হলো ছোট, 7 হলো বড়। তো সেই ক্ষেত্রে আমরা কিছু এই 7-এর ঘর থেকে 1 দশক নিয়ে নিচ্ছি। এই 7-এর ঘর থেকে যদি আমরা 1 দশককে এখানে নিই এবং 6-এর সঙ্গে যোগ করি তাহলে কত হয় বন্ধুরা? 16। তাহলে 16 থেকে যদি আমরা 7কে বিয়োগ করি কত হয়? 16 থেকে 7কে বিয়োগ করলে হবে 9, ঠিক আছে? 9 লিখে ফেলো তোমরা। এখন দেখো এখানে আমাদের কত থাকছে বন্ধুরা? এখানে থাকছে আমাদের কিন্তু, যেহেতু আমরা এর আগে এখান থেকে 1 দশক নিয়ে নিয়েছিলাম, তাহলে এখানে আমাদের কত আছে? 6। তাহলে 6 থেকে 0কে বিয়োগ করলে কত হয় বন্ধুরা? 6 হয়। তাহলে 6 লিখে ফেলো। এখন দেখো 8 থেকে 8কে বিয়োগ করলে কত হবে? 8 থেকে 8কে বিয়োগ করলে হবে 0। তাহলে বন্ধুরা আমরা কিন্তু আগেই জানি যে কোনো সংখ্যার সামনে 0 বসলে কিন্তু সেটা গণনার মধ্যে পড়ে না। তাহলে যেহেতু 0 গণনার মধ্যে পড়ে না, তাই আমরা কিন্তু এখানে 0 লিখবো না। তাহলে আমাদের এখানে উত্তর হিসেবে কী বেরোচ্ছে বন্ধুরা? দেখো তো বের হচ্ছে হলো 690 টাকা। দেখো 690 টাকা বের হয়েছে না? তাহলে দেখো আমরা কিন্তু প্রতি মাসে তিনি ব্যাংকে জমা করেন কত টাকা সেটাও পেয়ে গেলাম, যে প্রতি মাসে তিনি 690 টাকা সে ব্যাংকে জমা করেন। কিন্তু আমাদের প্রশ্নে কিন্তু উত্তর হিসেবে চেয়েছে কি তিনি 8 মাসে কত টাকা জমা করেন, তাই না? তাহলে আমরা তো এটা পেলাম 1 মাসে, তাহলে এখন 8 মাসে তিনি কত টাকা জমা করেন সেটা আমাদেরকে বের করতে হবে। তাহলে আমাদের কি করতে হবে বন্ধুরা? আমরা লিখে ফেললাম 8 মাসে তিনি ব্যাংকে জমা করেন। এখন তাহলে কি করবো বন্ধুরা? করবো হলো কি 690কে আমরা যদি 8 দিয়ে গুণ করি তাহলে কিন্তু আমরা 8 মাসের যে তার ব্যাংকে যে জমা করার অর্থটা বা টাকাটা সেটা কিন্তু আমরা পেয়ে যাবো। তাহলে চলো আমরা এখানে লিখে ফেলি সমান চিহ্ন দিয়ে প্রথম বন্ধনীর মধ্যে 690 টাকা গুণ এই যে 8 মাস, এই 8 প্রথম বন্ধনী দিয়ে টাকা, ঠিক আছে? এখন দেখো তাহলে 6 দিয়ে যদি আমরা 690কে 8 দিয়ে যদি আমরা 690কে গুণ করি তাহলে কত আসছে একটু দেখি। দেখো 8 আর 0 যদি গুণ করি কত হবে? 8 আর 0 কিন্তু হবে 0। দেখো 0 হয়ে গেছে, তাই না? এখন দেখো 8 আর 9 যদি আমরা গুণ করি কত হচ্ছে? 8 9, 8-এর ঘরের নামও তো একটু পড়ো, আমি আশা করি সবাই জানো তোমরা, তাই ঠিক আছে? তা আমরা সরাসরি দেখো 8 আর 9কে যদি গুণ করি 8 9 কত হয়? 72। 72-এর ক্ষেত্রে আমরা কি পুরোপুরি 72 লিখতে পারবো এখানে? না। তাহলে আমরা সেক্ষেত্রে খালি লিখছি কি 2। তাহলে কত থাকছে হাতে? 7 থাকছে। তাহলে 6 আর 8-এ কত হচ্ছে বন্ধুরা? 6 8-এ কত হয় হিসাব করো। 6 ঘরের নাম তো সবাই জানো, তাই না? 6 7 42, 6 8 48। বন্ধুরা দেখো 6 8 48 এবং 48-এর সঙ্গে যদি আমরা কি আগের যে হাতে কত আছে? 7 আছে, তাই না? 7কে যদি যোগ করি কত হয়? 48 আর 7 যোগ করলে আমাদের হচ্ছে কত? কত হচ্ছে? 55, তাই তো? তাহলে 55, তাহলে আমাদের এখানে কত হবে বন্ধুরা? 55। দেখো লিখে ফেললাম 55। তাহলে দেখো তো আমাদের এই যে 8 দিয়ে 690কে গুণ করলে কত বের হলো? 8 দিয়ে 690কে গুণ করাতে আমাদের বের হলো 5520 টাকা। দেখো 5520 টাকা। তাহলে কিন্তু আমাদের যে উত্তর আমরা কিন্তু বের করে ফেলেছি বন্ধু। দেখো বলেছে তিনি 8 মাসে কত টাকা জমা করেন। দেখো 8 মাসে তিনি ব্যাংকে জমা করেন 5520 টাকা। তাহলে আমাদের উত্তর হবে 5520 টাকা। তাহলে দেখো বন্ধুরা আমরা কিন্তু 7 নম্বর যে অঙ্কটি ছিল সেই অঙ্কটিরও সমাধান করে ফেলেছি, তাই না? তাহলে দেখো অঙ্কটা কিন্তু অনেক সহজ, তাই না? কিন্তু আমাদেরকে কি একটু বুঝে বুঝে করতে হবে। আশা করছি তোমরা
অঙ্কটি বুঝতে পেরেছ। তাহলে চলো বন্ধুরা এখন আমরা দেখি যে পরে আমরা কি অঙ্ক করব। ঠিক আছে, দেখো বন্ধুরা এখানে আমরা 8 থেকে 10 আরও 3টি অঙ্ক দেখতে পাচ্ছি। হ্যাঁ, আমরা এই মুহূর্তে এইখানকার থেকে 9 নম্বর যে অঙ্কটি রয়েছে সেই অঙ্কটি করব। দেখি অঙ্কটিতে কী বলেছে। অঙ্কটিতে বলেছে রাজু এবং রনির একত্রে 690টি লিচু আছে, রাজু অপেক্ষা রনির 86টি লিচু কম আছে, রাজু এবং রনির প্রত্যেককে কতটি করে লিচু আছে। তো চলো বন্ধুরা অঙ্কটি শুরু করি। প্রথমেই আমরা কি করব, অঙ্কটিকে প্রশ্নে তুলে নিচ্ছি। দেখো বন্ধুরা তুলে ফেলেছি। এখন আমরা কি করব, সমাধান দেখছি। সমাধানের শুরুতে আমাদেরকে অঙ্কটি একটু বুঝতে হবে। অঙ্কটিতে বলেছে রাজু এবং রনির একত্রে 690টি লিচু আছে, তাই না? কিন্তু রাজু অপেক্ষা রনির মানে রাজুর থেকে রনির 86টি লিচু কম আছে। কতটি লিচু কম আছে? 86টি লিচু কম আছে। তাহলে রাজু এবং রনির প্রত্যেকে কতটি করে লিচু আছে। আমাদের এই উত্তরটা বের করার জন্য সর্বপ্রথম আমাদেরকে বের করতে হবে রাজুর কতটি লিচু আছে। ঠিক আছে, কারণ যেহেতু রাজুর থেকে রনির 86টি লিচু কম আছে, রাজুর লিচুটা যদি আমরা বের করতে পারি তাহলে কিন্তু আমরা রনির যে কতটি লিচু আছে খুব সহজেই বের করতে পারবো, তাই না? তো প্রথমে আমরা কী করছি, আমরা এখানে লিখে নিচ্ছি রাজু এবং রনির একত্রে 690টি লিচু আছে। বন্ধুরা এখন দেখো আরেকবার একটু এটাও লিখে নিচ্ছি যে রাজু অপেক্ষা রনির কম আছে 86টি লিচু। তাহলে বন্ধুরা এখন আমরা বের করবো কি রাজুর কতটি লিচু আছে, তাই তো? তাহলে আমরা লিখছি রাজুর আছে, দেখো যেহেতু 690টি লিচু দুজনের মধ্যেই আছে, এখন আমাদের যদি এই দুজনের মধ্যে সমান ভাগে ভাগ করতে বা সমান লিচু নিতে হয়, যে কতটি সমান ভাগে যদি আমরা বার করতে চাই তাহলে অবশ্যই আমাদের কী করতে হবে, যে 690-এর সঙ্গে 86-কে যোগ করতে হবে। কারণ কি বন্ধুরা, দেখো কারণ হচ্ছে রনির তো লিচু কম আছে, তাই না? তো এখন যদি আমরা এই যে 690-কে যদি আমরা 2 দিয়ে ভাগ করে দিই বা দুজনের মধ্যে সমান ভাগ করি তাহলে কিন্তু সমান লিচু বের হবে না। কারণ কি, এখানে তো রনির লিচু কম আছে 86টি, তাহলে অবশ্যই এই 86টি লিচুকে যদি আমরা 690-এর সঙ্গে যোগ করি তাহলে কিন্তু যে লিচুটা বের হবে তাকে যদি আমরা অর্ধেক করি তাহলে কিন্তু রাজুর লিচুটা খুব সহজে বের করতে পারবো। তো এই জন্যে আমরা কি করছি, দেখো 690-এর সঙ্গে 86-কে যোগ হিসেবে নিচ্ছি এবং এর অর্ধেক লিচুই কিন্তু রাজুর কাছে আছে। ওকে, তাহলে চলো দেখি আগে আমরা যে অর্থাৎ রাজুর আছে, দেখো অর্থাৎ দেখো এইখানে এই দুটা যোগ করব এবং এর অর্ধেক যেহেতু করবো তাহলে এখানে ভাগ হিসেবে কত দিতে হবে, কিন্তু দুজনের মধ্যে ভাগ হচ্ছে তাহলে কি 2 দিয়ে ভাগ করতে হবে। ভাগ হিসেবে আমরা কি করলাম, 2 দিয়ে দিলাম। এখন দেখো বন্ধুরা তাহলে আমরা প্রথমে হচ্ছে সমান, দেখো এই দুটা যোগ করলে কত হয়, 690-এর সঙ্গে যে 86 যোগ করি, দেখো আমরা এখানে বের হয়ে যায় 76, 776, তাই না? 776 কি আদৌ বের হচ্ছে, আমরা একটু দেখি। দেখো তো 0-এর সঙ্গে 6-কে যোগ করলে কত হয়, 6 হয়, 6 আছে। 9-এর সঙ্গে যদি 8-কে যোগ করি কত হয় বন্ধুরা, দেখো তো 9 এবং 8 যোগ করলে কত হয়, 9 আর 8 যোগ করলে হয় 17, 17 7, ঠিক আছে। এখন দেখো এখানে কিন্তু 6 আছে, তাই না? এই 6-এর সঙ্গে হাতের 1 যোগ করলে কিন্তু 7ই হচ্ছে, তাহলে আমাদের কিন্তু এটা ঠিকই আসছে। কত আসছে, 776। আচ্ছা, তাহলে একে আমরা কি করব, ভাগ দিব 2 দিয়ে, তাহলে একে আমরা ভাগ 2 লিখে ফেললাম। এখন দেখো বন্ধুরা 776-কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি কত হয়, একটু ভাগ করে দেখি। দেখো ভাগের সময় আমরা সবসময় করেছি কি দিয়ে ভাগ করতে হয়, ভাগ কিন্তু আমরা এখান থেকে যদি আমরা একটু এভাবে ভাগ করে দেখি, 2 দিয়ে যদি 7-কে ভাগ করি বন্ধুরা কত হয়, 2 দিয়ে 7-কে ভাগ করলে কত হবে, সরাসরি তো ভাগ যাবে না, তাহলে 2 দিয়ে যদি আমরা ভাগ করি 3 দুগুণে কত হয়, 3 আর 2-এ 6 হয়, তাহলে 6 যদি বসাই তাহলে আমরা 7 থেকে 6-কে বিয়োগ দিলে 1 আসতেছে, 1 থাকে, তাহলে 1-এর সঙ্গে এই 7-কে যদি নামাই নিই তাহলে কত হয়, 17 হয়। তাহলে 17-কে আমরা যদি 2 দিয়ে ভাগ করি তাহলে কত হবে বন্ধুরা, 17-কে যদি 2 দিয়ে ভাগ দিই তাহলে হয় 8। একবারে তো পুরোপুরি নিঃশেষে বিভাজ্য হবে না, তো সেক্ষেত্রে যদি 8 দিয়ে আমরা 8 দুগুণে কত হয়, 16 হয়, তাহলে 8-কে যদি 8 দুগুণে 16 হলে 17-এর নিচে যদি 16-কে দিই তাহলে আমরা আবার ভাগশেষ হিসেবে কী পাচ্ছি, আবার বিয়োগ করলে কত পাচ্ছি, 1। 1-এর সঙ্গে যদি আবার এই 6-কে ইয়া করি তাহলে কত হয়, 16 হয়। তাহলে আবার যদি পুনরায় আমরা 8 দিয়ে যদি 8 দুগুণে কত হয়, 8 দুগুণে আবার পুনরায় যদি করি 8 দুগুণ হচ্ছে 16, তাহলে কিন্তু দেখো আমাদের এখানে উত্তর হিসেবে আমরা পাবো কত, 388টি লিচু। কারণ কি, আমরা 2 দিয়ে যদি 776-কে ভাগ করি তাহলে আমাদের ভাগফল কিন্তু 388 বের হবে। ঠিক আছে, তোমরা খাতায় অবশ্যই অঙ্কটি করেছো, আশা করছি আমার সঙ্গে তোমাদের উত্তরটি মিলে গেছে। আমার বের হয়েছে 388, তোমাদেরও বের হয়েছে 388। তাহলে বন্ধুরা দেখো রাজুর আছে কিন্তু কত, 388টি লিচু। রাজুর লিচু কিন্তু আমরা পেয়ে গেছি। তাহলে এখন আমাদেরকে কী বের করতে হবে, রনির কাছে কত আছে।
বন্ধুরা প্রশ্নে কিন্তু বলে দিয়েছে রাজু অপেক্ষা রনির 86টি লিচু কম আছে। তাহলে রাজুর যদি 388টি লিচু থাকে তাহলে রনির কি আছে, এর থেকে আরো 86টি কম আছে। যেহেতু কম আছে তাহলে আমরা কি করবো বন্ধুরা, আমরা কি করব, দেখো এটা কি করব, আমরা এটাকে বের করার জন্য অতএব লিখে রনির আছে এই যে 3 বন্ধনীর মধ্যে 388 লিখে নিলাম, নিয়ে আমরা এই 86 লিচুকে কি করব, বিয়োগ দিব। তাহলে বিয়োগ আমরা 86 লিখে ফেললাম বন্ধনীর মধ্যে, ঠিক আছে। আচ্ছা তাহলে এখন আমরা যদি এটাকে বিয়োগ করি, দেখো কত বের হচ্ছে, যে 388 থেকে যদি 86কে বিয়োগ দিই বন্ধুরা, খুব সহজ। দেখো 8 থেকে 6কে বিয়োগ দিলে কত হয়, 8 থেকে 6কে বিয়োগ দিলে বাইরে হবে 2। আবার দেখো 8 থেকে 8কে বিয়োগ দিলে কত বের হবে, 0। এবং 3 থেকে এখানে তো আর কিছু নেই, তাহলে 3 থেকে 0কে বিয়োগ দিলে 3 বের হবে। তাহলে আমাদের উত্তরটা কিন্তু বের হবে বন্ধুরা কত বের হবে বন্ধুরা, একটু আবার একটু চেষ্টা করে দেখি কত বের হবে। আমাদের উত্তরটা বের হবে 300 কত, দেখো তো, দেখো কত বের হচ্ছে। আমি একটু আগে যেভাবে বলেছি সেভাবে আসছে কিনা দেখো। প্রথমে কিন্তু এই যে 8 থেকে 6 বিয়োগে 2 বের হয়েছে, 8 থেকে 8কে বিয়োগ করে 0 বের হয়েছে। আবার এই যে 3 থেকে এখানে কিছু নেই, তাহলে 3 কিন্তু আমাদের বের হয়ে আসছে। তাহলে আমাদের কিন্তু উত্তরটা বের হয়ে গেছে কত, 302টি লিচু। তাহলে বন্ধুরা আমরা কিন্তু আমাদের যে প্রশ্নের উত্তর, মানে প্রশ্নের মধ্যে যে উত্তর হিসেবে চেয়েছে কি রাজু ও রনির প্রত্যেকের কতটি করে লিচু আছে, আমরা কিন্তু তা পেয়ে গেছি। তাহলে আমরা দেখি, দেখো রাজুর আছে 388টি এবং রনির আছে 302টি লিচু। তাহলে দেখো আমরা কিন্তু আমাদের উত্তরটি বের করে ফেলেছি। আমি আশা করছি তোমরা এই অঙ্কটি যেভাবে আমি করলাম তোমরা বুঝতে পেরেছো, এবং এর মতোই আরও কিছু অঙ্ক রয়েছে অনুশীলনের মধ্যে, তোমরা ঠিক সেইভাবেই এটাকে অনুশীলন করবে। ঠিক আছে বন্ধুরা, চলো দেখি এর পরবর্তীতে আরও কিছু অঙ্ক করা যায় কিনা। দেখো বন্ধুরা, আমাদের এই 8 থেকে 10-এর মধ্যে আমরা কিন্তু ইতিমধ্যে 9 নম্বর অঙ্কটি করে ফেলেছি। এখন আমরা এই 10 নম্বর যে অঙ্কটি রয়েছে সেটাকে করব। দেখো 10 নম্বর অঙ্কে বলা হয়েছে মা এবং পুত্রের বয়সের সমষ্টি 60 বছর। কত বলেছে বন্ধুরা, 60 বছর। এবং মায়ের বয়স পুত্রের বয়সের 3 গুণ। মায়ের যে বয়স বা পুত্রের বয়সের 3 গুণ, তাদের প্রত্যেকের বয়স কত। তাহলে বন্ধুরা এখানে যেটা করতে হবে, আমাদেরকে মা এবং পুত্রের উভয়েরই বয়স বের করতে হবে। তাহলে চলো বন্ধুরা দেখি অঙ্কটি কীভাবে করতে হয়। দেখো প্রথমে আমি প্রশ্নটা তুলে নিচ্ছি। প্রশ্নটা বলেছে, প্রশ্নটা তুলে নেওয়ার পরে এখানে আমি যদি একটু বলি তোমাদেরকে, প্রথমে আমরা সমাধান লিখব এবং মা ও পুত্রের বয়সের যে সমষ্টি 60 বছর সেটা আমরা লিখে নেব। দেখো লিখে নিয়েছি, মা ও পুত্রের বয়সের সমষ্টি 60 বছর। এখন আমাদেরকে এখানে যেটা বলেছে মায়ের বয়স পুত্রের বয়সের 3 গুণ, তাই না। মায়ের বয়স পুত্রের বয়সের 3 গুণ, তাহলে আমাদের আগে তো পুত্রের বয়সটাকে ইয়া করতে হবে, ধরে নিতে হবে। সেই ক্ষেত্রে আমরা কি করছি, প্রথমে মনে করি পুত্রের বয়স 1 বছর। ঠিক আছে বন্ধুরা, আমরা মনে করে নিচ্ছি যে পুত্রের বয়স 1 বছর। তারপর দেখো যে মায়ের বয়স পুত্রের বয়সের 3 গুণ হয়। দেখো এই প্রশ্ন বলছে মায়ের বয়স পুত্রের বয়সের 3 গুণ, তাই সেক্ষেত্রে মায়ের বয়স পুত্রের বয়সের 3 গুণ হয়, তাহলে মায়ের বয়স হলো কত বছর, যেহেতু পুত্রের বয়স ছিল 1 বছর, তাহলে মায়ের বয়সটা এখন আমরা বের করে নিচ্ছি। মায়ের বয়স দেখো কীভাবে করতে, প্রথম বন্ধনী দিয়ে আমরা কি করছি, প্রথমে আমরা এই যে 1টাকে নিয়ে নিচ্ছি, তারপর গুণ দিয়ে 3 লিখে নিচ্ছি। দেখো 3 লিখে নিলাম প্রথম বন্ধনী দিয়ে বছর। দেখো কত বের হলো, 3 বছর। 3 আর 1 গুণ করলে কিন্তু বের হয় কত, 3। তাহলে আমরা মায়ের বয়স হিসেবে পাচ্ছি কত, 3 বছর। তাহলে দেখো মা ও পুত্রের বয়সের সমষ্টি, এখন আমরা কি করব, মা ও পুত্রের বয়সের কি করব, সমষ্টি বের করব। মা ও পুত্রের বয়সের সমষ্টি আমরা বের করতে গেলে আমাদের কি করতে হচ্ছে, এই যে পুত্রের বয়স এবং এই যে মায়ের বয়স, এই দুটো বয়সকে আমরা কি করব, যোগ করব। তাহলে যোগ করতে গেলে আমাদের কি করতে হবে বন্ধুরা, প্রথমে প্রথম বন্ধনী দিয়ে প্রথমে মায়ের বয়স কত, 3 বছর, 3 লিখলাম, যোগ পুত্রের বয়স কত, 1 বছর, 1 দিলাম। দেখো তাহলে কত হচ্ছে বন্ধুরা, 3 আর 1 যোগ করলে দেখো 4 বছর, তাই তো। তাহলে মা ও পুত্রের বয়সের সমষ্টি আমাদের বের হলো কত বন্ধুরা, 4 বছর। এখন একটা জিনিস মজার বিষয় দেখো, আমাদের প্রশ্নে দেওয়া আছে মা ও পুত্রের বয়সের সমষ্টি 60 বছর, আর আমরা এখানে বের করেছি কত, মা ও পুত্রের বয়সের সমষ্টি 4 বছর, তাই না। তাহলে এখন আমরা যেটা করবো বন্ধুরা, এই যে ধরে নেওয়া যে বছরটা আমরা পেয়েছি 4, এই 4 দিয়ে আমরা এই যে 60 বছর আছে এটাকে যদি ভাগ করি তাহলে কিন্তু আমরা পুত্রের বয়সটাকে পেয়ে যাব বন্ধুরা। তাহলে চলো দেখি পুত্রের বয়সটা বের করার জন্য আমাদের কী করতে হচ্ছে। প্রথমে পুত্রের বয়স লিখে আমরা সমান সমান দিয়ে কী করবো, এই যে 60 আছে এটাকে ভাগ দিব 4 দিয়ে। দেখো 4 দিয়ে ভাগ দিলাম বন্ধুরা। দেখো 4 দিয়ে যদি আমরা 60কে ভাগ দিই কত হয় বলো তো, বুঝতে পারবে। আমরা যদি আলাদায় ভাগ করি তাহলে কিন্তু পেয়ে যাবো বন্ধুরা। দেখো
4 দিয়ে যদি 60কে ভাগ করি আমরা কিন্তু পাবো হলো কত, 15 পাবো। কেমন করে দেখো, 4 দিয়ে যদি 6কে ভাগ করি, 4 একে 4, তাহলে আমরা 1 পেয়ে গেছি। হ্যাঁ, আর এখান থেকে যদি আমরা 6 থেকে 4কে বিয়োগ দিই তাহলে কত হচ্ছে 2, আর এখানে 0 তাহলে কত হচ্ছে 20। 20কে যদি আমরা 4 দিয়ে 12 ভাগ করি তাহলে কত হচ্ছে 4 আর 5-এ 20, তাহলে আমরা কত হচ্ছে 5। তাহলে আমরা দেখো এখানে কিন্তু 15 বছরই পাবো। হ্যাঁ, 4 দিয়ে 60কে ভাগ করলে আমরা পাচ্ছি কত, 15। ঠিক আছে, তাহলে আমরা কিন্তু পুত্রের বয়স 15 বছর পেয়ে গেলাম বন্ধুরা, তাই না? তাহলে এখন দেখো আমাদের কি বের করতে হবে, মায়ের বয়স বের করতে হবে। মায়ের বয়স কি বলছে দেখো, মায়ের বয়স পুত্রের বয়সের 3 গুণ। বন্ধুরা দেখো এখানে কিন্তু বলে দিচ্ছে 3 গুণ, তার মানে কি এই পুত্রের বয়সের সঙ্গে যদি আমরা 3কে গুণ করি তাহলে কিন্তু আমরা মায়ের বয়স পেয়ে যাবো। তাহলে অতএব মায়ের বয়স কি করবো আমরা বন্ধুরা, দেখো প্রথম বন্ধনী দিয়ে প্রথমে 15 লিখবো, এই যে পুত্রের বয়সটা লিখবো 15 দিয়ে, তারপর গুণ দিয়ে এই যে 3 গুণ বলেছে এই 3টাকে লিখে ফেলবো। হ্যাঁ, তাহলে 3 দিয়ে যদি আমরা 15কে গুণ করি বন্ধুরা দেখো কত বের হচ্ছে 45। 3 5-এ 15 আর 3 1-এ 3, আর হাতের যে 1 ছিল এটাকে 1টাকে যোগ করলে 3-এর সঙ্গে হচ্ছে কত 45। তাহলে কত হচ্ছে মায়ের বয়স 45 বছর। তাহলে বন্ধুরা দেখো আমরা কিন্তু একে একে পুত্রের বয়সও বের করেছি, মায়ের বয়সও বের করেছি। আমরা প্রশ্নে কিন্তু তাদের এটাই বলেছে তাদের প্রত্যেকের বয়স কত। তাহলে আমাদের কিন্তু উত্তর হিসেবে পেয়ে গেলাম মায়ের বয়স 45 বছর এবং পুত্রের বয়স 15 বছর। তাহলে বন্ধুরা আশা করছি তোমরা এই অঙ্কটি আমি যেভাবে বুঝিয়েছি তোমরা বুঝতে পেরেছো। হ্যাঁ, যদি তোমরা এই অঙ্কটিকে আমার মতো করে অনুশীলন করো, এই অঙ্কের মতো আরও কিছু অঙ্ক রয়েছে যে অঙ্কগুলো তোমরা বাসায় বসে বসে করতে পারবে। তারপরও বন্ধুরা আমি বারবার করে বলছি, যেহেতু এখন স্কুল বন্ধ রয়েছে সেই ক্ষেত্রে তোমাদের যেভাবে ক্লাসে করানো হতো সেই ক্লাসের প্রক্রিয়াটা আমরা করাতে পারছি না। তো সেই ক্ষেত্রে আমরা চেষ্টা করছি তোমাদেরকে অনলাইনে এইভাবে অঙ্কগুলো শেখানোর, এবং এই অঙ্কগুলো শেখার পর বাসায় তোমরা যখন এটা অনুসরণ করবে, অনুসরণ করতে যায় যদি কোনো জায়গায় তোমাদের সমস্যা মনে হয় তোমরা করতে পারছো না, সেগুলো অবশ্যই কী করবে, নির্দিষ্ট করে রাখবে। ঠিক আছে, এটা যখন স্কুল খুলবে অবশ্যই তোমাদের যে ক্লাস টিচার রয়েছে যিনি তোমাদের অঙ্ক করাবেন তার সঙ্গে এই বিষয় নিয়ে আলোচনা করলে অবশ্যই তিনি তোমাদেরকে এগুলো ক্লাসের সমাধান করে দেবেন। তো বন্ধুরা আজকের মতো এখানেই শেষ করছি। আশা করছি তোমরা এই অঙ্কগুলো সকলেই বাসায় অনুশীলন করবে এবং সকলেই ভালো থাকবে।